আচ্ছা, এতটা লাইভে হলো, তো এখান থেকে শুরু করছি। আসলে দিলবারের মনের কথা বলার জন্য এটা হলো মনে হচ্ছে। এই কোশ্চেনের উত্তরটা করুন। এই কোশ্চেনটা পড়ুন আর উত্তর দেওয়ার চেষ্টা করুন। কেউ একজন পড়ুন না, 1 মিনিট। এখানে একটা কোশ্চেন পড়ছেন না, কিন্তু মাস্টার হলে তো পড়াতে হবে। নিচের কোন উদাহরণ ফেলাসি অফ ইমিডিয়েট ইনফারেন্সের ইনফারেন্সকে প্রকাশ করে? আনমিউট করেছি তো, হ্যাঁ। অপশন এ, যুক্তিতে 2টি মাত্র বচন থাকলে। অপশন বি, সিদ্ধান্তে হেতুপদ ছাড়া এসেছে এরকম সিদ্ধান্ত হলে। 2টি হেতুপদ ব্যবহৃত হয়েছে এরকম, নাকি পক্ষপদ একাধিকবার ব্যবহৃত হলে। এটা উত্তর কি হবে? ফ্যালাসি অফ ইমিডিয়েট ইনফারেন্স কখন হয়? আমি এক্ষুনি পড়ালাম। ওই যে 2টি বচন তাহলে একদম, 2টো মাত্র হলে। মিনিমাম 3টে থাকতে হবে। কি যুক্তিতে 2টি মাত্র বচন থাকা, যুক্তি হেতু, হ্যাঁ অপশন এতে আছে, একদম অপশন এতে। তাহলে এটা রাইট অ্যান্সার। আচ্ছা, এটা বলুন, অবৈধ পক্ষ দোষ কোন অবস্থায় ঘটে? অপশন এ। সিদ্ধান্তে পক্ষপাত বাক্য কিন্তু যুক্তিবাক্যে নয়। ওইটি অপশন এ, সিদ্ধান্তে পক্ষপাত ব্যাপ্য হয় এবং কিন্তু আশ্রয় বাক্যে বা যুক্তি বাক্যে ব্যাপ্য নয়। অপশন বি, হেতুপদ ব্যাপ্য না হলে সিদ্ধান্তে। অপশন সি, সিদ্ধান্তে সাধ্যপদ সাধারণ হলে, নাকি অপশন ডি, যুক্তি বাক্যে সাধ্যপদ সদর্থক হলে। তাহলে এটা কি হবে? অবৈধ পক্ষদোষ কখন হবে? সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য না কিন্তু যুক্তিবাক্যে ব্যাপ্য নয়, অর্থাৎ যুক্তিবাক্যে মানে আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে পক্ষপাতটা, তখন সেটা অবৈধ পক্ষদোষ হয়। 7 নাম্বার কোশ্চেন, যদি 2টি যুক্তিবাক্যই বিশেষ হয় তবে কোন ফলাফল হবে? মানে 2টো যুক্তিবাক্য যদি বিশেষ হয় তাহলে কি বৈধ কোনো যুক্তি পাওয়া সম্ভব? পাওয়া যাবে না। তাহলে এটা হবে সিদ্ধান্ত পাওয়া যাবে না, আর গেলেও সেটা দোষ হবে। 6 নাম্বার কোশ্চেন, সকল কবি মরণশীল, রাম কবি, অতএব রাম মরণশীল। যুক্তিটি কোন নিয়মের নিখুঁত প্রয়োগ? এটা একটা, এটা হচ্ছে 7ম নিয়ম বলেছে। 7ম নিয়মটা কি ছিল দেখিয়ে দিচ্ছি। মানে সদর্থক হলে সদর্থক সেখান থেকে বেরোবে আর কি, সদর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সদর্থক হবে। এখানে নিয়মগুলো একসঙ্গে 10টা নিয়ম যে ছোট্ট করে একসঙ্গে লিখে দিয়েছি। কোথায় আছে? হ্যাঁ, এখানে এই যে নিয়মগুলো ছোট, এক তো বড় করে ব্যাখ্যা করে অবশ্যই সমস্ত নিয়মগুলো ব্যাখ্যা করে বলা আছে উদাহরণ দিয়ে, কিন্তু এখানে একদম ছোট্ট করে লিখে নিয়েছি হ্যান্ড নোটের মতো করে, পরীক্ষার আগের 1 সেকেন্ড আগে পড়ার মতো করে। তোমাকে কবার বলবো, পাটা একটু মেসেজ করে দাও না আমার। উভয় সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। দেখাচ্ছে কষ্ট হচ্ছে বলেই বলছি, এইখান থেকে শুরু করেছে গো যন্ত্রণা হতে, একবার ওপর পর্যন্ত মনে হচ্ছে না, এইখান থেকে। আমার না শরীরটা ভীষণই খারাপ, মানে আপনারা একটু কোশ্চেনগুলো পড়ুন আর উত্তরগুলো দিন, আমি সাথে আছি। সূত্রগুলোতে দেখিয়ে দিয়েছি, কোশ্চেন উত্তরগুলো পড়ুন, আমি একটু চাটা নিয়ে তারপরে আমি আবার পড়াচ্ছি। তাহলে বোঝা গেল, সূত্রটা বলে দিলাম এটা। এবারে এই কোশ্চেনটা উত্তর দিন। 6 নাম্বার হতো এটা।
কেউ একজন পড়ুন না। জিনিয়া পল আছেন তো, আপনি পড়ুন না। রবীন্দ্রনাথ ঠাকুর, অতএব রবীন্দ্রনাথ সরস্বতী ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। ও আচ্ছা, 5 নম্বরটা, কোন নিয়ম অনুযায়ী যদি একটি যুক্তিবাক্য বিশেষ হয় তবে সিদ্ধান্তটিও বিশেষ হবে? না, এটা বলুন। নবম এটা নিয়ম। এটা হয়নি, এটা হয়নি। ওইটাই তো বলছি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর অতএব রবীন্দ্রনাথ সরস্বতী যুক্তিটি কোন দোষে দুষ্ট? উপর থেকে একটা আছে, সরস্বতী ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অতএব রবীন্দ্রনাথ সরস্বতী যুক্তিটি কোন দোষে দুষ্ট? কি হবে এটা? আচ্ছা, একটা আশ্রয় বাক্যটাই উপরে উঠে গেছে এখানে। হ্যাঁ, এখানে এখানে উঠে গেছে বিয়েটা করতে, যে সরস্বতী ঠাকুর এটা একটা, রবীন্দ্রনাথ ঠাকুর অতএব রবীন্দ্রনাথ সরস্বতী, এটা কিন্তু মানে দোষ হয়েছে। এটা ওই চারিপদ ঘটিত দোষ। চারিপদ ঘটিত দোষের মধ্যে যে দোষটা থাকে না, মানে কোন পদটার দুই অর্থ গ্রহণ হয়েছে। এখানে সরস্বতী ঠাকুর, মানে এখানে যদি সিদ্ধান্ত দেখি রবীন্দ্রনাথ সরস্বতী, মানে রবীন্দ্রনাথ হচ্ছে পক্ষ, এটা হচ্ছে সাধ্য, মিডিল টার্ম হবে ঠাকুর। তাহলে ঠাকুরটা দুই অর্থে ব্যবহার হয়েছে। একবার হয়েছে ঠাকুর মানে দেবতা অর্থে, একবার টাইটেল অর্থে। তাহলে এটা ফেলাসি অফ অ্যাম্বিগুয়াস মিডিল হবে। ঠিক আছে? আচ্ছা, কারো কাছে আওয়াজ হচ্ছে, মিউট করে দিন এবারে। আর এখানে দেখুন, কোন নিয়ম অনুযায়ী যদি একটি যুক্তিবাক্য বিশেষ হয় তবে সিদ্ধান্তটিও বিশেষ হবে। এখানে আমি নিয়মগুলো এভাবে লিখে দিয়েছি শুধুমাত্র মনে রাখার জন্য। এমসিকিউ তো প্র্যাকটিস হচ্ছেই, হবেই, সাথে এখানে লেখার জন্য মনেও থাকবে, তার জন্য সবগুলো ঢুকিয়ে দিয়েছি এখানে। এখানে দেখুন বলছে কোন নিয়ম অনুযায়ী একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি বিশেষ হবে। এখানে লেখা আছে একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে নবম নিয়ম অনুযায়ী। আচ্ছা, কোন কবি নয় দার্শনিক, কোন দার্শনিক নয় বৈজ্ঞানিক যুক্তিটি কোন ফেলাসিতে দুষ্ট হবে? কোন কবি নয় দার্শনিক, মানে নয় মানে এটা নেগেটিভ, দার্শনিক নয় বৈজ্ঞানিক এটাও নেগেটিভ, মানে দুটোই নেগেটিভ। তাহলে সেখান থেকে কোনো বৈধ সিদ্ধান্ত আসতে পারে না, তখন সেটা হয়ে যাবে সি, মানে ফেলাসি অফ টু নেগেটিভ প্রেমিস। হ্যাঁ। 3 নম্বরে, যুক্তিবাক্যে যে পদটি ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদটি ব্যাপ্য হলে কোন দোষ হবে? এটা সবাই পারবে। যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে যদি সেটা ব্যাপ্য হয়, এটা আনসার কি হবে? আমি ওটা আনসার শুনতে চাই সবার। পক্ষ হবে, পক্ষ দোষ হবে এবং সাধ্য হবে। অবৈধ পক্ষ দোষ আর সাধ্য দোষ দুটোই হবে। কিন্তু এখানে অপশন কোনটা হবে? এখানে কি আছে? এখানে এই 4টার মধ্যে কোনটাকে সিলেক্ট করব? আমার একটা যদি লাইভে করলে একটা সুবিধা হয়, আমি দেখতে পারি যে কে আনসার দিচ্ছে। এখানে এটা বুঝতে পারি না, এটা একটা সমস্যা। যুক্তিবাক্যে যে পদটি, এটা হবে ফেলাসি অফ ইলিসিট টার্ম। ইলিসিট টার্ম বলে দিলে ফেলাসি অফ ইলিসিট মাইনরও পড়তে পারে, সেখানে ফেলাসি অফ ইলিসিট মেজরও পড়তে পারে। সেই জন্য ইলিসিট মাইনরটা না করে ইলিসিট টার্ম করে দেবো, তাহলে কিন্তু দুটোই চলে আসে, তখন আনসার হবে বি। আর 2 নম্বরে, কোন ফেলাসি হয় যখন হেতু পদ যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হয় না? মানে ফেলাসি ঘটে, মানে হেতু পদটা যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হয় না, হতো, তাহলে এটা কোন দোষ হবে? ব্যাপ্য হেতু দোষ। এটা কি হবে তাহলে? ইংলিশটা ফেলাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। একদম। আচ্ছা, কোন নিয়ম লঙ্ঘিত হলে ফেলাসি অফ 4 টার্মস দোষ উৎপন্ন হয়? অপশন এ 3টি পদ বচন না থাকা, অপশন বি 4টি পদ থাকলে, অপশন সি হেতু পদ 2বার ব্যবহৃত না হলে, অপশন ডি পক্ষপদ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া। এটা কি হবে আনসার? ফোন কি বন্ধ হয়ে গেল? এটা কি হবে? 1 নম্বরে, কোন নিয়ম লঙ্ঘিত হলে ফেলাসি অফ 4 টার্ম দোষ হয়? 4টি পদ থাকলে। 4টি পদ থাকলে, একদম 4টি পদ থাকলে। তাহলে এখানে চলে যাই, এই পিডিএফটা দিয়ে দেবো আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপেতে। বলছি যত পিডিএফ দিচ্ছেন এগুলা কি সব জেরক্স করে রাখবো না ওখানে পড়বো টেলিগ্রাম গ্রুপে? আমার
এটা এটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে প্রিন্ট করে পড়তেও পারেন, টেলিগ্রাম গ্রুপেও পড়তে পারেন। এখন ডিসেম্বর পর্যন্ত আপনি টেলিগ্রাম গ্রুপটা যেমন করে খুশি ব্যবহার করতে পারেন, কোনো আপত্তি নেই। ম্যাডাম বলছিলাম যে ডিসেম্বর মাস পার হয়ে যাওয়ার পর কি আর এই পিডিএফ এগুলো কি থাকবে না? ডিসেম্বরে পরে না, ডিসেম্বর পর্যন্ত আপনাদের ব্যাচ ডিসেম্বর পর্যন্তই থাকবে। এবারে যদি কেউ যদি জব হয়ে যায় ঠিক আছে, এবারে যদি কারো জব না হয় সে যদি নেট সেট প্রিপারেশন করতে চায়, তাহলে সে যদি দুবারা আবার অ্যাডমিশন নিয়ে যদি পড়তে চায় তখন থাকবে, অন্য জায়গায় অন্য গ্রুপে আবার অ্যাড করে নেবো। আর আমি একটা জিনিস ভেবেছি, এখন এই মুহূর্তে আমার টাইম নেই, পারবো না। যদি আপনাদের মানে প্রয়োজন পড়ে তো আমি নোটসগুলো মানে আপনাদের করলে হয়তো খরচা কেমন পড়বে আমি জানি না, কম খরচায় হয়তো আমি প্রিন্ট করে মানে বইয়ের মতো করে প্রিন্ট করে এক কাছে করে আমি হয়তো পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি, তখন সেটা, তবে কিন্তু সেটা এই মুহূর্তে পারবো না, কারণ এই মুহূর্তে আমার অনেক কাজ আছে। না, মডেল সেটটা তো বই আসবে, ওটা একদম ISBN নাম্বার যুক্ত বই। হ্যাঁ, ওটা একদম পুরো যেরকম বই হয় বই আসবে। এইটার এই নোটগুলোর কথা বলছি, ক্লাস নোটস গুলো। এটা আমি ভেবেছি পরবর্তী ক্ষেত্রে আমার কাছে যে পড়বে তাদেরকে যাতে প্রিন্ট করতে না হয়, এক সফট কপিও দেবো এবং তার সাথে হার্ড কপিও আমি বাড়িতে আমার ওই ব্যাচে অ্যাডমিশন নিলে ওই টাকার মধ্যেই আমি মানে স্টাডি মেটেরিয়ালস যেটা বই আকারে পাঠিয়ে দেবো বাইন্ডিং করে। বই তো ISBN নাম্বারযুক্ত বই হবে না, ওটা এমনি নোটস আকারে বইয়ের মতো করে এক কাছে করে গুছিয়ে পাঠিয়ে দেবো। সেটা এখন এই মুহূর্তে আমার টাইম নেই। এই আমার যে দুটো বই আছে না, ওই আরও একটা ইংলিশ বই আছে, ওটাও একটু এডিটিং চলছে, তো এই কাজগুলো কমপ্লিট হলে তখন ওটা করব। নেক্সট ব্যাচে যারা অ্যাডমিশন নেবে তারা পেয়ে যাবে, মানে একেবারে স্টাডি মেটেরিয়ালস হার্ড কপি পেয়ে যাবে, এগুলোকে প্রিন্ট করতে হবে না। আর আমার যে স্টাডি মেটেরিয়ালগুলো আছে আমি এইটুকু বলতে পারি, তার সে আর বই না পড়লেও হবে, কারণ একদম বই থেকে খুঁটিয়ে গুছিয়ে লেখা আছে স্টাডি মেটেরিয়ালগুলি। এবং কিছু কিছু জায়গায় যেগুলো মিস্টেক রয়েছে, মানে সিদ্ধান্ত বানানটা দন্তন্য তটা এদিকে হয়ে গেছে, এই বাংলা টাইপিং প্রচুর কঠিন কাজ, তো সেখানেতে ওইগুলো ঠিক করা হচ্ছে। যখন স্টাডি মেটেরিয়াল ফাইনালি বার করব সেটা নিখুঁতভাবে বার করার চেষ্টা করব, কারণ এই দর্শন শিক্ষক বইটা যে উল্টোপাল্টা কিছু জায়গায় হয়ে গেছে ওটাকে নিয়ে মানে যারা নিয়েছে তারা কতটা চিন্তা বা খারাপ লাগছে জানি না, তার থেকে বেশি আমি মানে অশান্তিতে ভুগছি। তো অতএব আমি একদম টাইম নিয়ে পরিষ্কার করে ভালো করে কাজ বার করবো। নিরপেক্ষ ন্যায়ের প্রকৃতি, নেচার অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম। আচ্ছা, কোথায় হচ্ছিল? আর সূত্রগুলো এখানেতে ছোট করে যেগুলো বলে দিয়েছি সূত্রগুলো বোঝার জন্য, হ্যাঁ বোঝার জন্য। এবারে 10টা সূত্র তো বলে দিলাম। এবারে দেখুন আপনারা, এই 10টা সূত্র লঙ্ঘন করলে কোনটা কি দোষ হয় একটা ছকে কিন্তু বলে দিয়েছি। এই 10টা সূত্র হলো, এবারে এখানে যেগুলো রয়েছে ন্যায় অনুমানের সাধারণ সূত্রাবলীগুলো মানলে ভ্যালিড হবে, না মানলে ইনভ্যালিড হবে। এই সূত্রাবলীগুলো এখানে কিন্তু আমি ব্যাখ্যা করে বড় করে ব্যাখ্যা করে দিয়েছি, কোনটা না মানলে কি দোষ হবে এগুলো তো বলে দিয়েছি। কিন্তু সকালে লাইভের ক্লাসে, দুপুরে লাইভের ক্লাসটা হয়েছিল সেখানে বলে দিয়েছি এগুলো সব, আমি আর দুবারা বলছি না। যারা লাইভটা না করেছেন লজিক ক্লাস নাম্বার 4 এবং 5 দুটো দেখে নেবেন, হয়ে যাবে। আসলে এতক্ষণে লাইনটা এলো, লাইনটা কেটে যাওয়ার জন্য লাইভটা কেটে গেল। আচ্ছা, এইগুলো তো সব ওই ছোট করে ওখানে নোটে বলে দিয়েছি, বড় করে উদাহরণ দিয়ে রয়েছে, আপনারা এটা পড়ে নেবেন, ঠিক আছে? একদম জলের মতো পরিষ্কার ভাষায় বোঝা রয়েছে, মানে আমি যেটা মুখে বলেছি সেটাই বড় করে ব্যাখ্যা করে লেখা আছে, আর কিছু নাই। এবার আমি চলে যাব দোষগুলো যেখানে হচ্ছে, দোষগুলো যেগুলো হচ্ছে ছকের সাহায্যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, মানে একেবারে নোটটা যেটা আছে না, যারা প্রথম যারা পড়বে তাদের জন্য সুন্দর, কারণ তারা হচ্ছে বিস্তারিতভাবে উদাহরণ যুক্ত এইভাবে পড়বে, একদম ধরে ধরে। হ্যাঁ, এর উদাহরণ এরকম উদাহরণ দিয়ে দিয়ে একদম বিস্তারিত পড়বে যারা ফার্স্ট পড়ছে, এবং যারা পড়ে আছে মানে ভালো করেই নলেজ আছে, শুধুমাত্র জাস্ট প্র্যাকটিসের জন্য বা এক্সামের আগে প্র্যাকটিসের জন্য এরকম করে দুটো ছকে, মানে দুটো রুলগুলোর জন্য 10টা এক জায়গায় ছটে, এবং এখানে দোষ হলে কোন রুলটা না মানলে কি দোষ হবে সেগুলো এভাবে ছকে ছোট্ট করে দিয়েছি। যেমন হচ্ছে নিয়মের নামগুলো কি কি আছে, যে প্রত্যেক অনুমানের 3টি মাত্র বচন থাকবে। এটা বলেইছি।
এই নিয়মটা লঙ্ঘন হলে কি ফ্যালাসি বা কি দোষ হবে না অমাধ্যম অনুমানজনিত দোষ হবে। মানে এই যে 3টে বচন থাকবে, 3টে বচনে যদি কম থাকে মানে 2টো বচন থাকে তখন সেটা অমাধ্যম অনুমানজনিত দোষ হবে, মানে ফ্যালাসি অফ ইমিডিয়েট ইনফারেন্স। আর যদি বলা হয় যে এই 3টে বচনের থেকে বেশি বচন থাকে নিরপেক্ষ ন্যায় অনুমানে, তখন সেটা ন্যায় শৃঙ্খল বা ট্রেন অফ সিলোজিজম বলে থাকি। প্রত্যেক অনুমানে 3টি মাত্র পদ থাকবে, এটা 2 নম্বর সূত্র বলা হয়েছিল। এই সূত্রটা লঙ্ঘন হলে চারিপদ ঘটিত চতুষ্পদ ঘটিত দোষ হবে। আচ্ছা, এখানে লাইনটা হতো না, ভুল করে হয়ে গেছে। বলছে কোনো পদ যদি 2বার ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেমন ঠাকুর একবার হচ্ছে দেবতা অর্থে, একবার টাইটেল অর্থে, তাহলে হেতু পদটা 2বার 2 অর্থে হলো, তার জন্য অনেকার্থক হেতু দোষ। পক্ষ পদটা যদি ওরকম 2বার 2 অর্থে হয় তখন অনেকার্থক পক্ষ দোষ। আর সাধ্য পদটা যদি 2বার 2 অর্থ হয় তাহলে সেটা হবে অনেকার্থক সাধ্য দোষ হয়ে গেল। 3 নাম্বার যে রুলটা ছিল, হেতুপদ অন্তত একবার ব্যাপ্য হতেই হবে যুক্তিবাক্যে, এইটা যদি পরিহার হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল হবে। আর 4 যেটা হচ্ছে যুক্তিবাক্যে যা ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, তাহলে যদি হয়ও তাহলে সেটা কি হবে, তাহলে অবৈধ সাধ্য দোষ এবং অবৈধ পক্ষ দোষ দুটোই হতে পারে। তো আপনারা এক্ষুনি বললেন যে ফ্যালাসি অফ ইলিসিড মেজর এবং ফ্যালাসি অফ ইলিসিড মাইনর। এরপরে যেটা আসছে, উভয় যুক্তি বাক্য যদি নঅর্থক হয় সিদ্ধান্ত নঅর্থক হবে, তাই তো। এবারে যদি সিদ্ধান্ত দুটো আশ্রয় বাক্য নঅর্থক রয়েছে কিন্তু সিদ্ধান্ত সদর্থক রয়ে গেল, তখন চোখে দেখেই বলে ফেলবো, ওটাকে বিচার করে ব্যাখ্যা করার দেখার দরকার নেই, তখন চোখে দেখেই বলে দিব যে ওটা হচ্ছে ফ্যালাসি অফ 2 নেগেটিভ প্রেমিস। তাহলে এরপরে যেটা 6 নাম্বার বলছে, একটি যুক্তি বাক্য যদি নগর্থক হয় সিদ্ধান্ত অবশ্যই নগর্থক হবে। এই নিয়মটা যদি ভঙ্গ হয় তাহলে অযথার্থ হয়, তাহলে নির্দিষ্ট নাম নেই কিন্তু এটা চতুর্থ নিয়মেরও এটা একটা লঙ্ঘন হয়ে থাকে। 7 নাম্বারটা হচ্ছে, উভয় যুক্তি বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে, মানে এ হলে সিদ্ধান্ত এ বা আই হবে। এরপর হচ্ছে উভয় যুক্তি বাক্য যদি বিশেষ হয়, আচ্ছা এটা হচ্ছে নগর্থক হয়ে গেলে সেটা সম্বন্ধ প্রতিষ্ঠা হয় না। এর উভয় যুক্তি বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত পাওয়া যাবে না। এবারে হচ্ছে যদি একটি যুক্তি বাক্য বিশেষ হয় সিদ্ধান্তও বিশেষ হতে হবে। আর প্রধান যুক্তি বাক্য বিশেষ এবং অপ্রধান যুক্তি বাক্য যদি নঅর্থক হয় তাহলে সিদ্ধান্ত পাওয়া যাবে না, যদি আসে সেটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ হবে। এটা হচ্ছে যে 10 রুল। সাধারণত আমরা ন্যায় দর্শনের যে 10টা রুলের কথা বলি, সেই 10টা রুল এবং 10টা রুল লঙ্ঘন করলে দোষ হয় সেটা। এখন আমরা দেখব আই এম কপি, তার বুকেতে সে কি লিখেছে, আই এম কপি কিভাবে দিয়েছে। দেখুন আমরা এখানে 10টা রুলের কথা বললাম, আই এম কপি বলছে এই 10টা রুল না পড়েও কিন্তু সম্ভব, এই 10টা রুলকে ভাগ করে দিয়েছে এবং পাট করেছে এবং সে ছোট করে 6টা রুলের কথা বলেছে। বলেছে এই 6টা রুল মনে রাখলেই কিন্তু আমাদের বৈধতা নির্ণয় করতে পারবো। সেই 6টা রুল কি কি দেখে নি। ম্যাডাম পুরো নাম, আই এম কপির পুরো নাম দেখেছিলাম, ইয়াদ নেই। এই রিডিং মারমার কপি। হ্যাঁ কেউ বলছে। তাহলে এই কপি নির্দেশিত এই যে 6টা হচ্ছে বিধির কথা বলেছিল, 6 রুলস অফ সিলোজিজম। যে ন্যায় অনুমানের এই 10টি নিয়মকে মূলত 3টে ভাগে ভাগ করেছে সে। প্রথম দুটো বলেছে যে গঠন সংক্রান্ত নিয়ম, তৃতীয় থেকে 7 নাম্বার পর্যন্ত বৈধতা সংক্রান্ত নিয়ম, আর শেষে 3টাকে অনুসিদ্ধান্তমূলক নিয়ম হিসাবে সে ব্যাখ্যা করেছে। এবারে সে 6টা বলেছে, ওই 10টা না বলে আই এম কপি অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে। তাহলে এই আই এম কপির যে বুকটার নাম সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। এই বইয়ের নামটাও আসতে পারে, এই বইটা কার, এটা কপির বুক। এবং এটাখানে সে 6টা রুলের কথা বলেছে। 6টা রুল কি কি, প্রত্যেকটি বৈধ ন্যায় অনুমানে মাত্র 3টি পদ থাকবে, এইটাকে নিয়েছে সে। একটি বৈধ ন্যায় অনুমানে হেতু পদটিকে অবশ্যই যুক্তিবাক্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে, এটা 2 নম্বরে নিয়েছে। 3 নম্বরে নিয়েছে একটি বৈধ ন্যায় অনুমানে সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ্য হয় তাহলে তা যুক্তিবাক্যে অবশ্যই ব্যাপ্য হবে, না হলে সেটা দোষ হবে, এটা মেনেছে। আর হচ্ছে 2টি নঅর্থক যুক্তিবাক্য থেকে কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় পাওয়া সম্ভব নয়, এটা। আর হচ্ছে 2টি যুক্তিবাক্যের একটি নঅর্থক হলে সিদ্ধান্ত নঅর্থক হবে,
6 নাম্বার যেটা বলেছে, সিদ্ধান্তটা যদি বিশেষ হয় তাহলে দুটি যুক্তিবাক্যই সামান্য হতে পারে না। যদি বিশেষ হয় তাহলে যুক্তিবাক্য সামান্য হতে পারে না। এখানে এই 6টার কথা বলেছে। এখানে মনে রাখতে হবে আমাদের, এখানে 6টাও বলে দিয়েছি আমি, কোনটাকে স্বীকার করলে কি, অস্বীকার করলে বা কোন নিয়মটা ভঙ্গ হলে কি দোষ হবে, ওখানে ব্যাখ্যা করে বড় করে ব্যাখ্যা রয়েছে, এখানে ছোট করে ব্যাখ্যা করে দিয়েছি ইয়াদ করার জন্য এবং কালার করে দিয়েছি। ওটা রিভিশন পারপাসে, তখন কিন্তু পিডিএফটা ফটাফট করে বাসে ট্রেনে রাস্তায় দেখার জন্য, মানে গোটা পিডিএফটা পড়তে গেলে তো 10-15-20 মিনিট, 30 মিনিট, 50 মিনিটও লাগতে পারে। এখন এটা রিভিশন পারপাসে কালার করে দিয়েছি, এগুলো তখন 5-10 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানে এতটাই থাক। আচ্ছা, কোশ্চেন কি কিছু বেঁচে গেল? তাহলে প্র্যাকটিস করে নিই। মোটামুটি সবই হয়ে গেছে। এই বাকি যেগুলো রইলো ওগুলো হচ্ছে আমি মডেল সেট কোশ্চেনেতে অ্যাড করে, যেটা মর্নিংয়ে 5টার সময় লাইভ হয় প্রতিদিন সকালে, ওখানে প্র্যাকটিস করে দেবো। মোটামুটি সবার বোঝা গেছে তো? কারো কোনো সমস্যা নেই তো? নিরপেক্ষ ন্যায় অনুমান নিয়ে, যাই হোক, একটা জিনিস নিয়ে আমি খুবই দুঃখিত যে এই নিরপেক্ষ ন্যায় অনুমানটাকে 2বার ধরে 3 জায়গায়, মানে 2 জায়গায় 3বার ধরে ক্লাসটা করা হলো। কেউ কিছু বলছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আসলে ওই বৈধ মূর্তিগুলো বাকি থেকে গেছে। কিছু বুঝতে পারছি না। বৈধ মূর্তি যে 19টা, ওই 4টা, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয়, চতুর্থ সংস্থান, যে বৈধ মূর্তি, ন্যায়ের যে বৈধ মূর্তি আছে না, মূর্তি। হ্যাঁ, মূর্তি নেক্সট ডে পড়াবো। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ডে ওটা করাবো। ওটা লাইভের ক্লাসে তো এই রেকর্ড ক্লাস তো দিয়ে দিয়েছি গ্রুপেতে, ওখানে তো সমস্ত দেয়া আছেই, তবু লাইভের ক্লাসে করাবো। রেকর্ড তো আছে, রেকর্ডটা শোনার পরে লাইভটা করলে ভালো হবে। আর আমি এখানে ভেবেছিলাম প্রথমে যে শুধু এমসিকিউ করিয়ে দেবো, কিন্তু এখন মনে হচ্ছে যে শুধু এমসিকিউ না করে তার সাথে থিওরিটাও একটু একটু বলে দিলাম, তার সাথে এমসিকিউ করলাম, তাহলে পড়াটা সলিড হয়ে গেল, আমাদের প্র্যাকটিসও হয়ে গেল। প্র্যাকটিসও হয়ে গেল, সাথে সাথে কিন্তু এমসিকিউটা প্র্যাকটিস হলো, আর থিওরিগুলো ইয়াদ হয়ে গেল। আর এই যে এইভাবে লাইভে করাটা, আমার যেটা মনে হয় না, আমার যেটা মনে হচ্ছে মানে ইউটিউবে লাইভেতে কিন্তু সুন্দর হচ্ছে, সবার উত্তরগুলো আমি দেখতে পাচ্ছি, কে অ্যাক্টিভ থাকছে, কে চুপচাপ থাকছে। এখানে আমি গলা দেখেও চিনতে পারি না কে বলছে আর কে বলছে না। যাই হোক, আমি 2 জায়গাতেই ক্লাস করাবো, কারণ এখানে মুখে বলা যায়, ওখানে মুখে বলা যায় না, কিন্তু লেখা তো চাই। 2 জায়গাতেই ক্লাস করাবে। এখানে একটা করে 9:30 থেকে রোজ হবে, আর মর্নিং 5টা আবার কালকে হবে। 7টা কোশ্চেন আলোচনা করে দেবো। আর 7টা কোশ্চেন হওয়ার পরে, যেটা সকালের লাইভটা হচ্ছিল, কেটে গিয়েছিল লাইনটা কাটার জন্য, ওখানে 20টা কোশ্চেন বেঁচে আছে আজকের লাইভের, তো ওই 20টা কোশ্চেনও কালকে করে দেবো। মানে কালকে টোটাল 80টা এমসিকিউ প্র্যাকটিস হবে মর্নিং 5টায়। ঠিক আছে, তাহলে এখানে আজকে ক্লাস স্টপ করলাম। গুড নাইট সবাইকে।